সুপ্রভাত বন্ধুরা। আজ 21 মার্চ শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ইরানের সেনাবাহিনীর আরও এক কর্মকর্তা নিহত। সে দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির মৃত্যু হয়েছে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায়। নাইনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার ঠিক কয়েক ঘন্টা আগেই তাঁর কিছু মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর ছিল, নাইনি দাবি করেছিলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শিল্প 100% নম্বর পাওয়ার যোগ্য। যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমরা ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছি, তাই উদ্বেগের কোনো কারণ নেই। এই মন্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই নাইনির মৃত্যুর খবর পাওয়া গেল। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় অতিরিক্ত কয়েক হাজার মেরিন নৌসেনা মোতায়েন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন পেন্টাগনের 3 কর্তা। এক মার্কিন সেনা আধিকারিক বলেন, ইরানে সরাসরি সেনা অভিযানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই অঞ্চলে ভবিষ্যৎ অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে অতিরিক্ত মেরিন বাহিনী মোতায়েন করা হচ্ছে। ঘটনাচক্রে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, আমি কোথাও কোনো সেনা পাঠাচ্ছি না, তবে আমি যদি তা করিও সাংবাদিকদের বলবো না। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে 24 ঘন্টার মধ্যেই সামনে এলো নতুন মেরিন বাহিনী পাঠানোর তথ্য। ইরানের শীর্ষস্থানীয় নেতাদের টার্গেট করে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এই ঘটনাকে একটি সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বের ওপর নগ্ন হামলা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয়েছে। বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, একটি সার্বভৌম এবং স্বাধীন দেশ হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর যে কোনো ধরনের হামলা বা তাদের হত্যার প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি স্বরূপ। উল্লেখ্য, গত মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানানো হয়। চীনের রাজধানী বেইজিংয়ে চলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক আয়োজন 2 অধিবেশন। এই সময়ে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হয়, কিভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে চীন? উত্তর খুঁজতে বিশাল অট্টালিকা বা দ্রুতগতির ট্রেনের দিকে তাকালেই হবে না। দৃষ্টি নামাতে হবে মাটির কাছাকাছি গ্রামীণ চীনের ভেতরে, যেখানে নিঃশব্দে লেখা হয়েছে এক অনন্য উন্নয়নের কাহিনী। চীনের পরতে পরতে পাওয়া যাবে এমন সব বিনিয়োগ যেখানে লাভের অঙ্ক মেলানো যায় না। পশ্চিমা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যা বলতে গেলে অযৌক্তিক, কিন্তু চীন ঠিক এই পথেই হেঁটেছে দশকের পর দশক ধরে। দেশটি বিপুল অর্থ ব্যয় করে গড়ে তুলেছে গ্রামে গ্রামে সংযোগ প্রকল্প, যা আজ মানব উন্নয়নের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। চীনের অবকাঠামো শক্তির কথা উঠলেই চোখে ভেসে ওঠে ঘন্টায় 350 কিলোমিটার গতির বুলেট ট্রেন, সমুদ্রের ওপর বিস্তৃত হংকং চুহাই ম্যাকাও সেতু কিংবা বিশাল 3 গর্জেস ড্যামের ছবি। এগুলো উন্নয়নের কিছু প্রতীক, কিন্তু একটি দেশের প্রকৃত শক্তি কোনো স্থাপনার ওপর নির্ভর করে না, করে ভিত্তির ওপর। সেই ভিত্তিকে দৃঢ় করেছে এই প্রকল্প। 2026 সালের ফেব্রুয়ারির তথ্য বলছে, চীনের গ্রামীণ সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য 46,40,000 কিলোমিটার ছাড়িয়ে গেছে। দেশের প্রায় 30,000 শহর এবং 5 লাখের বেশি গ্রাম পাকা সড়কের আওতায় এসেছে। এই বিশাল নেটওয়ার্ক যেন এক জীবন্ত জাল, যা 96 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। এমনকি গোবি মরুভূমির শুষ্কতা কিংবা খাড়া পাহাড়ের চূড়াও এর বাইরে নয়। কাতারের বৃহত্তম এলএনজি শিল্পাঞ্চলে আবারও হামলা করল ইরান। ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত 3 সপ্তাহ ধরে ইরানে ইসরায়েল যুদ্ধে নিহত হয়েছেন 2500-র বেশি মানুষ, জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলি বিমানবন্দরে 3 উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঈদ উপলক্ষে আফগানিস্তানের ওপর হামলা স্থগিতের ঘোষণা করল পাকিস্তান। ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ দিল আমেরিকার একটি নিম্ন আদালত। আসছি দেশের খবরে।
দুদিনের মধ্যে আবার টাকার দামে রেকর্ড পতন ঘটল। শুক্রবার ডলারের তুলনায় টাকার দাম কমেছে 82 পয়সা, অর্থাৎ প্রায় 1%। বিশেষজ্ঞদের মতে এটি একটি রেকর্ড পতন। এর ফলে প্রতি ডলারের মূল্য দাঁড়িয়েছে 93.71 টাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, অশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে অর্থনীতির চরম অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে টাকার এই রেকর্ড পতন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রের নাসিকে হুলস্থুল পড়ে গিয়েছে অশোক খারাত নামের এক জ্যোতিষীকে নিয়ে। তার বিরুদ্ধে অভিযোগ জ্যোতিষ চর্চার অন্তরালেই তন্ত্রের ফাঁদে ফেলে একের পর এক মহিলাকে ধর্ষণের। এবার সেই অভিযুক্তের সঙ্গে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনের সম্পর্ক নিয়ে নতুন মাত্রা পেল বিতর্ক। নানা ছবি ভিডিও প্রকাশে এসেছে যেখানে তাদের পাশাপাশি দেখা গিয়েছে। এমনকি কোনো ছবিতে উপর ছাতা ধরা রয়েছে অভিযুক্তের মাথাতেও। দাবি উঠছে পদত্যাগ করুন কমিশনের চেয়ারপারসন রূপালী চাকাঙ্কার। সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিতর্কের রেশ এখনো পুরোপুরি কাটেনি। এরই মধ্যে নয়া বিতর্ক। এবার সমস্ত স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে মোদী সরকার। জানিয়ে আবারও আপত্তি জানালো মোবাইল সংস্থাগুলি। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, গত জানুয়ারিতে কেন্দ্রের তরফে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে জানানো হয়েছে এবার থেকে প্রতিটি নতুন স্মার্টফোনে আধার অ্যাপটি ইনস্টল করে দিতে হবে। ওই অ্যাপের মাধ্যমে আধারের যাবতীয় তথ্য সংশোধন এবং আপডেট করতে পারবেন সাধারণ নাগরিকেরা। ওই অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে মোবাইল সংস্থাগুলি সাহায্য চেয়েছিল মোদী সরকার, কিন্তু স্যামসাং, অ্যাপেলের মতো সংস্থাগুলি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। গত বছর উত্তর কাশ্মীরের বারামুলায় সেনার গুলিতে কাশ্মীরি ট্রাক চালক ওয়াসিম আহমদ মিরের মৃত্যুর ঘটনায় দিল্লির আইনজীবী তামান্না পঙ্কজের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল জাতীয় মানবাধিকার কমিশন। লিপুলেখ পথে 6 বছর পর শুরু হচ্ছে ভারত চীন সীমান্ত বাণিজ্য। ইউএনআই দপ্তর শিল এবং উচ্ছেদ বিতর্কে প্রশ্নের মুখে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। চেক বাউন্স মানেই প্রতারণা নয়, জানালো সুপ্রিম কোর্ট। নদী বাঁচাও আন্দোলন সংগঠনের দাবি, অবিরল নির্মল নদী পর্ষদ গঠন করতে হবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচে প্ল্যাটফর্ম ফি বাড়ালো জোম্যাটো। বিধানসভা ভোটের আগে একের পর এক নেতার দলত্যাগেও হতাশ নয় কংগ্রেস। উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপিকে পরাস্ত করতে এবার নতুন সহযোগীদের পাশে পেল রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের দল। সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের নেতৃত্বাধীন রাইজার দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের কথা ঘোষণা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং অখিল গগৈ যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সমঝোতার শর্ত মেনে 11টি বিধানসভা আসনে বিরোধী জোটের শরিক হিসেবে লড়বে রাইজার দল। প্রসঙ্গত, এর আগে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে সিপিআইএম, সিপিআইএমএল, লিবারেশন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, প্রাক্তন আশু নেতাদের দল, অসম জাতীয় পরিষদ এবং জনজাতি সংগঠন অল পার্টি হিল লিডার্স কনফারেন্স সামিল হয়েছে। এখন রাজ্যের খবর। জ্বালানি সংকটের জন্য এবার ঝাঁপ বন্ধ হলো কলকাতার বিখ্যাত কেকের দোকান নাহুমসের। বুধবার থেকে বন্ধ হয়েছে দোকান। বাইরে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে দোকান কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানে স্পষ্টভাবেই লেখা রয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে যেই জ্বালানি সংকট দেখা দিয়েছে তাতেই তারা বাধ্য হয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে দোকান কর্তৃপক্ষের তরফ থেকে এও জানানো হয়েছে যে 22 মার্চ থেকে ফের তারা ব্যবসা শুরু করবে। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই সংকট মোকাবিলার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। একাধিক আইটেম কমানো হয়, কিন্তু তাতে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে হচ্ছিল বাড়িতে। শেষ পর্যন্ত কয়েকদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শুক্রবার ভোরে আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফটের ভেতর আটকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা। তাদের অভিযোগ, লিফটের দেখভাল করা হতো না হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও হাসপাতালের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মৃত ব্যক্তির অরূপ ব্যানার্জির বয়স 40 বছর। ছেলের চিকিৎসা করাতে শুক্রবার সকালে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন। ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফটে আটকে পড়েন তিনি। মৃতের পরিবারের দাবি, লিফটটি উপরের দিকে কিছুটা উঠে নিচে নেমে আসে, তারপর সজোরে বেসমেন্টে গিয়ে ধাক্কা খায়। প্রায় 1 ঘন্টা ভিতরে আটকে থাকার পর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
যে কাজ মেডিকেল কলেজের চিকিৎসকেরা করলেন না, সেই চিকিৎসা করলেন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক। এমন ঘটনায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় কোচবিহার 1 ব্লকের বাসদহ নথিবাড়ির পুন্ডিবাড়ি এলাকার এক বধূ 2 বছর 9 মাসের সন্তানকে বাড়িতে রেখেই কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন মেয়ের নাকের ফুটোয় বেলুনের টুকরো আটকে। মেয়ের অবস্থা দেখে আতঙ্কে কেঁদে ফেলেন মা। তড়িঘড়ি শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল পুন্ডিবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে শিশুটিকে স্থানান্তরিত করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে, কিন্তু রোগীর হাল দেখে তাকে অন্যত্র নিয়ে যেতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির নাকের এক্স-রে করে দেখার পর তাকে স্থানান্তরিত করে দেওয়া হয় বলে দাবি পরিবারের। ততক্ষণে বাচ্চাটির অবস্থা আরও আশঙ্কাজনক। নিরুপায় পরিবার এক প্রতিবেশীর পরামর্শে শিশুকে নিয়ে ছোটেন পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারে। সেখানকার যশোডাঙ্গা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রণব মণ্ডল তৎপরতার সঙ্গে শিশুটির নাক থেকে বেলুনের টুকরো বার করে দেন। বর্তমানে শিশুটি সুস্থ। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও 5ম বেতন কমিশনের বকেয়া দিয়ে এখনো কার্যকর হয়নি। সেই আবহেই এবার 6ষ্ঠ বেতন কমিশনকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছে ইউনিটি ফোরামের নামে একটি সংগঠন। মামলায় দাবি তোলা হয়েছে 6ষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির ডিএ অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নির্ধারণ করতে হবে। আবেদনকারীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এখনও প্রায় 40% কম ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। এই বৈষম্য দূর করতেই আদালতের দ্বারস্থ হওয়া। এর আগে 5ম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে ডিএ নির্ধারণ করতে হবে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনেই। এই পরিস্থিতিতে নতুন করে 6ষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও একই নীতি কার্যকর করার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে আগামী 6 এপ্রিল এই মামলার প্রথম শুনানি হতে পারে। শেষে খেলার খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণন। তাঁর দাবি, এত বছর ধারাভাষ্য দেওয়া সত্ত্বেও গায়ের রঙের কারণেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেওয়া হয়নি। বোর্ডকে তোপ দেগেই ধারাভাষ্য ছেড়ে দিলেন তিনি। অর্লিন্স মাস্টার্স 2026-এর কোয়ার্টার ফাইনালে ভারতের 17 বছর বয়সী উদীয়মান তারকা তানভি শর্মা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি জাপানের 6ষ্ঠ বাছাই এবং বিশ্বের 23 নম্বর খেলোয়াড় নাতসুকি নিদারাকে সরাসরি গেমে 21-14, 21-14 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।